আজ 11ই জুলাই 2026-এর দুপুর। আর আজকের এই প্রতিবেদনে আপনারা দেখবেন আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর ফাইটার জেট সরানো নিয়ে কেন এত হট্টগোল, নতুন কোনো যুদ্ধের ময়দান কি খুলতে চলেছে, ওদিকে ইরানি সেনার চরম প্রতিশোধের ঘোষণা, আয়াতুল্লাহ আলী খামিনির হত্যার বদলা নেওয়ার কসম, যুদ্ধ কি সত্যিই থামলো নাকি এ স্রেফ ঝড়ের আগের শান্তি, পর্দার আড়ালে আসলে কি চলছে সব কিছুই জানাবো। এদিকে ইসরায়েল ফের ইরানে বোমা ফেলতে মরিয়া, আমেরিকাকে বলছে শুধু একটা সিগন্যাল দিন। অন্যদিকে রাশিয়ায় 400 ড্রোন দিয়ে আক্রমণ, আস্ত জাহাজ হয়ে গেল আগুনের গোলা। সব প্রশ্নের উত্তর পাবেন এই প্রতিবেদনে। তাহলে চলুন শুরু করা যাক। দর্শক, আমেরিকার সবচেয়ে বিপজ্জনক যুদ্ধবিমান হিসাবে পরিচিত F-22 র্যাপটার এখন ইসরায়েল থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। রিপোর্ট অনুযায়ী আমেরিকার 12টি F-22 ফাইটার জেট ইসরায়েলের ওহাদা এয়ারবেস থেকে উড়ে সোজা ব্রিটেনে ফিরে গেছে। আর এই ফিরে যাওয়া নিয়েই উঠছে হাজারো প্রশ্ন। মনে রাখবেন, এগুলো সেই অত্যাধুনিক ফাইটার জেট যেগুলো ইরানের বিরুদ্ধে আনা হয়েছিল, মিডল ইস্টে নিজেদের স্ট্র্যাটেজিক উপস্থিতি মজবুত করতে এবং যে কোনো বড় সংঘাত আটকাতে আমেরিকা এগুলোকে মোতায়েন করেছিল। তাহলে কি আর কোনো সংঘাত হচ্ছে না? একটু মন দিয়ে শুনুন। আপনাদের সামনে দুটো অপশান রাখছি, আপনারাই বিচার করবেন কোনটা ঠিক। এই ফাইটার জেটগুলো ফিরিয়ে নেওয়া নিয়ে এখন নানা জল্পনা চলছে। প্রথমত, কিছু ডিফেন্স এক্সপার্টের মতে আমেরিকা হয়তো ভাবছে যে ইরানের সাথে তাদের বর্তমান উত্তেজনা ধীরে ধীরে কমে আসছে, আর সেই কারণেই তারা তাদের সবচেয়ে দামি মিলিটারি অ্যাসেট ফিরিয়ে নিচ্ছে। আর দ্বিতীয় মতটি হলো আমেরিকা হয়তো ইরানের সাথে নতুন এবং আরও বড় কোনো সংঘাতের আশঙ্কা করছে, আর সেই জন্য আগাম সতর্কতা হিসাবে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইটার জেটগুলোকে আরও নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে, যাতে দরকার পড়লে অন্য দিক থেকে সেগুলোকে ব্যবহার করা যায় এবং সম্ভাব্য কোনো মিসাইল হামলা থেকে সেগুলোকে সম্পূর্ণ বাঁচানো যায়। যদিও আমেরিকার তরফ থেকে এই জেটগুলো ফেরানোর আসল কারণ নিয়ে এখনও তেমন কোনো অফিসিয়াল বিবৃতি আসেনি। সোশ্যাল মিডিয়ায় খবরটা এখন দারুণভাবে ছড়িয়ে পড়েছে। আসল সত্যটা কি সেটা আমেরিকা কতটা বলবে আর কতটাই বা লুকোবে সেটাই এখন দেখার বিষয়। চলুন পরবর্তী খবরে এগোই। ইরান আরও একবার আমেরিকা এবং ইসরায়েলের থেকে চরম প্রতিশোধ নেওয়ার একেবারে খোলাখুলি ঘোষণা করে দিয়েছে। গতকাল 10ই জুলাই দুপুরের একটি বড় খবর অনুযায়ী আইআরজিসির চিফ আহমেদ ওয়াহিদি বলেছেন, আয়াতুল্লাহ সৈয়দ আলী খামিনির হত্যার বদলা তারা নিয়েই ছাড়বেন। ওয়াহিদি কড়া ভাষায় বলেছেন যে আমেরিকা ও ইসরায়েল যে অপরাধ করেছে ইতিহাস তা কোনোদিন ভুলবে না, আর ইরান তো ভুলবেই না। তিনি সাফ জানিয়েছেন, এই অপরাধীদের, বিশেষ করে শিশুদের হত্যাকারী মার্কিন সেনাকে শাস্তি দেওয়া এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এখন তাদের নিশ্চিত লক্ষ্য। ওয়াহিদি বলেছেন যে আমেরিকা যেন ভালো করে বুঝে নেয়, আয়াতুল্লাহ সৈয়দ আলী খামিনিকে শহীদ করে তারা কখনোই ইরানের পতাকা নামাতে পারবে না। দর্শক বন্ধুরা, ওয়াহিদি স্পষ্ট করে বলেছেন, শহীদদের বদলা নেওয়া এবং হামলার জন্য দায়ীদের শাস্তি দেওয়া ইরানের অধিকারও বটে আর কর্তব্যও বটে। এই দাবি কখনো ভোলা হবে না। অর্থাৎ ইরানের সাধারণ মানুষ যা চাইছে ইরান সরকারও সেটাই বলছে। আর এই বয়ান এমন একটা সময়ে এলো যখন মাত্র কয়েক ঘন্টা আগে ইরানের মাশহাদ শহরে আয়াতুল্লাহ সৈয়দ আলী খামিনিকে সমাহিত করা হয়েছে। দর্শক, মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা এখনও পুরো মাত্রায় বজায় রয়েছে। এখানে একটু বোঝার চেষ্টা করুন, পর্দার আড়ালে আসলে কি কূটনীতি চলছে। এটা কি শুধুই সময় কেনার একটা বাহানা নাকি অন্য কিছু? বলা হচ্ছে পুরোদমভর যুদ্ধ আটকাতে চেষ্টা জোরদার করা হয়েছে, তবে এই চেষ্টার মধ্যে হুমকি আর চালবাজি দুটোই লুকিয়ে আছে। দুদিনের লাগাতার ভয়ঙ্কর হামলার পর আপাতত মধ্যপ্রাচ্যে কিছুটা হলেও শান্তি দেখা যাচ্ছে, কিন্তু এই শান্তি কতক্ষণ টিকবে তা নিয়ে এখনও বড়সড় সাসপেন্স রয়েছে। গতকাল 10ই জুলাইয়ের মার্কিন মিডিয়া রিপোর্ট বলছে, পর্দার আড়ালে আমেরিকা আর ইরানের মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা চলছে দু তরফ থেকেই। এক মার্কিন আধিকারিক জানিয়েছেন যে
আমেরিকা এখনও ইরানের সাথে আলোচনার রাস্তা খোলা রাখতে চায় এবং দুই দেশের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে টেকনিক্যাল কথাবার্তাও চলছে। রিপোর্ট অনুযায়ী আমেরিকা জেনে বুঝেই হামলা এবং বিরতির মধ্যে একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করেছে বা করছে। একদিকে হামলার মাধ্যমে ইরানের উপর চাপ বজায় রাখা, অন্যদিকে আলোচনার রাস্তাও যাতে বন্ধ না হয় সেটাও তাদের লক্ষ্য। সিএনএন বেশ কয়েকজন মার্কিন আধিকারিকের বরাত দিয়ে জানিয়েছে, দরকার পড়লে আমেরিকা গত রাতেই নতুন করে হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত ছিল, কিন্তু আপাতত মিলিটারি অ্যাকশনের বদলে আমেরিকা কূটনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে মার্কিন আধিকারিকরা একটা হুমকিও দিয়ে রেখেছেন, যদি পরিস্থিতি ফের বিগড়ে যায় তবে হামলা আবার শুরু হতে পারে। অন্যদিকে স্ট্রেট অফ হরমুজের অবস্থাও ফের খারাপ হতে শুরু করেছে। সেখানে জাহাজের যাতায়াত আবারও মারাত্মকভাবে কমে গেছে। বিশ্বাস করুন, এমন চলতে থাকলে জিনিসপত্রের দাম আবার বাড়বে। এর প্রভাব ইতিমধ্যেই আন্তর্জাতিক এনার্জি মার্কেটে পড়তে শুরু করেছে, যা আগে থেকেই তেলের যোগানে ঘাটতির যে যোগান তার কারণে ধুঁকছে। মানে সহজ কথায়, বন্দুকের আওয়াজ হয়তো এখন থেমেছে, কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ কি পুরোপুরি থেমে গেছে নাকি কিছুক্ষণের জন্য থমকে আছে? বিশ্বাস করুন, যুদ্ধ হবে কি হবে না, নাকি শুধু হালকা হামলা হবে, সবটাই আর কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আসুন পরবর্তী খবরে এগিয়ে যাই। যুদ্ধবিরতির পর থেকে ইরান শুধু আরব দেশগুলোর উপর হামলা করেছে, ইসরায়েলের উপর একটাও আক্রমণ করেনি। কিন্তু ইসরায়েল ফের ইরানের উপর বোমাবাজি করতে মরিয়া হয়ে উঠেছে, আর এর পেছনে তাদের একটা বড় ভয় লুকিয়ে আছে। একদিকে ইরান খোলাখুলি প্রতিশোধ নেওয়ার কথা বলছে, অন্যদিকে পর্দার আড়ালে আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধ এড়ানোরও একটা চেষ্টা চলছে। গোটা দুনিয়া স্টেট অফ হরমুজ নিয়ে আগে থেকেই চিন্তিত, আর বেশিরভাগ দেশই চায় না যে এই উত্তেজনা একটা পূর্ণাঙ্গ যুদ্ধে বদলে যাক। কিন্তু ইসরায়েলের মনোভাব সম্পূর্ণ আলাদা। গতকাল 10ই জুলাই রাতে আসা রিপোর্ট অনুযায়ী ইসরায়েল সরকার আরও একবার ইরানের বিরুদ্ধে খোলাখুলি যুদ্ধে নামতে তৈরি। রিপোর্টে দাবি করা হয়েছে যে ইসরায়েলের ভিতরের কিছু আধিকারিক চাইছেন আমেরিকা ও ইরানের এই সংঘাতের মাঝখানে ইসরায়েলও সরাসরি হামলা শুরু করুক। এখন ইরান তো ইসরায়েলকে সরাসরি আক্রমণ করার কোনো সুযোগ দেয়ইনি, তাই ইসরায়েল চাইছে তারা যেন আবার হামলা করার সুযোগ পায়। তবে ওই আধিকারিকরা এও জানিয়েছেন যে এর জন্য তারা ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত গ্রিন সিগন্যাল বা অনুমোদনের অপেক্ষায় বসে আছেন। ইসরায়েলি আধিকারিকদের অনুমান, আমেরিকা আর ইরানের মধ্যে এই হামলার পালা আরও কয়েকদিন চলতে পারে। মাঝখানের এই যে বিরতিটা চলছে, এই বিরতিটা আসলে কিছুই না, যে কোনো সময় আবার হামলা শুরু হতে পারে। ওদিকে নিউ ইয়র্ক পোস্টও জেরুজালেমের এক সূত্রের বরাত দিয়ে দাবি করেছে যে ইসরায়েল এই যুদ্ধ পুরোপুরি ফের শুরু করতে ভীষণ আগ্রহী। ওই সূত্র জানিয়েছে, দরকার পড়লে আমরা আবার সেটাই করব, অর্থাৎ হামলা করব। সূত্রটি সংবাদপত্রটিকে এও বলেছে যে ইসরায়েল চায় না তাদের দেশের মানুষকে আবার বাংকারে গিয়ে লুকাতে হোক, কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধে যদি এই দাম চোকাতেই হয় তবে তারা এর জন্যও তৈরি। মানুষ প্রয়োজনে আবার বাংকারে ফিরে যাবে। এবার মধ্যপ্রাচ্যের বাইরের একটা বড় খবর শুনুন। রাশিয়ার উপর ইউক্রেন প্রায় 400 ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে। ইউক্রেন এবার রাশিয়ার অয়েল সাপ্লাইয়ে বড়সড় ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে। ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়ার একটা অয়েল ট্যাঙ্কারের কি করুণ অবস্থা হয়েছে তা স্পষ্ট দেখা যাচ্ছে। আজাব সাগরে এই ট্যাঙ্কারটিকে নিশানা করা হয়, আর এর সঙ্গেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ আরও একবার চরম আকার ধারণ করেছে। রাশিয়ার দাবি 10 ও 11ই জুলাই রাতে ইউক্রেন বড়সড় ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মতে তাদের এয়ার ডিফেন্স ফোর্স দেশের বিভিন্ন এলাকায় ইউক্রেনের 376টি ড্রোন গুলি করে নামিয়েছে। তবে কিছু ড্রোন ঠিকই আঘাত এনেছে এবং ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে। রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে এই হামলায় তাদের বেশ কয়েকটি তেলের ডিপোকেও নিশানা করা হয়েছে, যেখান থেকে আগুন লাগার খবরও সামনে এসেছে। তার মানে ড্রোনগুলো ঠিকই আঘাত করেছে এবং এয়ার ডিফেন্স সব আটকাতে পারেনি।
যদিও রাশিয়া এটা স্পষ্ট করেনি যে এই হামলায় তাদের ঠিক কতটা ক্ষতি হয়েছে। তবে আপনারা জাহাজের গায়ে আগুন লাগার পর তার যে অবস্থা সেটা দেখতেই পাচ্ছেন। এটা রাশিয়ার জাহাজ, অর্থাৎ ক্ষতি তো হয়েছেই, তেলের ডিপোগুলোতেও ক্ষতি হয়েছে। তবে ভিতরের কথা রাশিয়া আর কতটাই বা প্রকাশ্যে বলবে। ইউক্রেন গত কয়েক মাস ধরেই রাশিয়ার তেল ও এনার্জি পরিকাঠামোতে এরকমই লাগাতার আঘাত আনছে। ইউক্রেনের বক্তব্য পরিষ্কার, রাশিয়া যেভাবে তাদের শহর এবং এনার্জি সিস্টেমে আঘাত চালাচ্ছে তারই জবাবে তারা রাশিয়ার অর্থনীতি ও সামরিক যোগানের সাথে যুক্ত এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাতে হামলা করছে। ওদিকে রাশিয়ার দাবি তারা এমন অনেক ড্রোন গুলি করে নামিয়েছে যেগুলো রাজধানী মস্কো এবং তার আশপাশের দিক থেকে ধেয়ে আসছিল। মস্কো হলো তাদের রাজধানী, সেখানে এয়ার ডিফেন্স সিস্টেমের ছড়াছড়ি, সেখানে ক্রেমলিন রয়েছে, আর ক্রেমলিনে স্বয়ং পুতিন রয়েছেন। তার মানে বুঝতেই পারছেন ইউক্রেনের হামলা রাশিয়ার একেবারে অন্দরমহল পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজ দুপুরের সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ খবরগুলোর বিশ্লেষণ। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দেব। আমাদের ট্রাম্প কাকু, ট্রাম্প চাচু, ট্রাম্প আঙ্কেল খুব টেনশনে আছেন, ঘুমোতে পারছেন না। ঘুমের মধ্যেও স্বপ্নে ইরানকে দেখতে শুরু করেছেন। বিশ্বাস হয় না? আসেন বিশ্বাস করাবো আজকে আপনাদের। ট্রাম্পের ভাগ্যে আসলে কি আছে, কি ঘটতে পারে, তার সম্ভাব্য কয়েকটি পরিকল্পনা তুলে ধরব। প্রথমে আমি আপনাদেরকে বলি, ইসরায়েলের একটি গোয়েন্দা তথ্য, বানোয়াট অথবা আজগুবি অথবা সত্য, আই ডোন্ট নো, কিন্তু এই তথ্যের আলোকে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ঘুমোতে পারছেন না, রীতিমতো নিজের সাথে নিজে পালিয়ে বেড়াচ্ছেন। তার প্রথম প্রমাণটি হলো সাম্প্রতিক, অর্থাৎ তিনি গত কদিন আগে আমেরিকা থেকে ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্ক গিয়েছিলেন। আপনারা জানেন, এই তুরস্ক যাওয়ার সময় তিনি কি পাগলামিগুলো করেছে সেগুলো এক নজর শোনেন। তিনি আমেরিকা থেকে তুরস্ক যাওয়ার পথে তার যে বিমান, নির্ধারিত বিমান, এটা ব্যবহার করেন নাই। সবাই জানে ট্রাম্প ওটাতে উঠবে, কিন্তু এটা ব্যবহার করেন নাই, কারণ তিনি মনে করছেন তার বিমানকে ইরান টার্গেট করবে। তিনি তুরস্ক থেকে রুট বদল করেন, মানে তুরস্কে যেতে একাধিকবার তার রুট পরিবর্তন করেন। প্রথমে তিনি ওমানের একটি সামরিক বিমানে ওঠেন এবং সেই বিমানে তিনি তুরস্কে আসেন এবং তিনি পথে ব্রিটেনে, অর্থাৎ আমেরিকা থেকে তুরস্কে যাওয়ার পথে ব্রিটেনে এসে নামেন, যুক্তরাজ্য। সেখানে এসে নামেন, নেমে সেখানে আবার বিমান বদল করেন। তারপর তুরস্ক থেকে ফেরেন এয়ারফোর্স ওয়ানের একটি পুরনো বিমানে। ট্রাম্প এই বিমানে ওঠার কথা না, মরে গেল। তুরস্ক থেকে ফেরার পথে তিনি আবার এয়ারফোর্স ওয়ান নামে একটি পুরনো বিমানে ওঠেন এবং বলা হচ্ছে যে ওমান থেকে একটি পুরনো বিমান, একটি ভিন্ন বিমান, সামরিক বিমান যেটাকে বলে, এখানে প্রেসিডেন্ট ওঠে না, সামরিক বাহিনীর সদস্যরা ওঠে, সেই বিমানে করে তিনি আবার তুরস্কে পৌঁছান। মজার বিষয়, যেসব সাংবাদিকরা ট্রাম্পের সাথে সেই বিমানে ছিল, তিনি তাদেরকে বলছিলেন, সবাই আলো নিভিয়ে দাও এবং তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি যেন আমার পরিণতি তোমাদের ভোগ করতে না হয়, কারণ ইরান আমাকে মারার জন্য খুঁজছে। তাই প্রত্যেকে বিমানের আলো নিভিয়ে অন্ধকারে থাকার চেষ্টা করো। মানে ইরানের ভয়ে ট্রাম্প এখন আলো নিভিয়ে অন্ধকারে বসে থাকতেছেন বিমানে ঘন্টার পর ঘন্টা। বুঝতেছেন আমেরিকা থেকে তুরস্কের দূরত্ব, কত ঘন্টা ট্রাম্পকে অন্ধকারে ভূতের ভয়ে থাকতে হয়েছে। এখন তিনি খামেনির প্রেতাত্মার ভয়ে আছে, খামেনির আত্মা তাকে কখন টান দিয়ে নিয়ে যায় সেই ভয়ে আছে। এবং বলা হচ্ছে যে তিনি যেখানে যাত্রা বিরতি করার কথা না সেখানে যাত্রা বিরতি করেছেন এবং তার নির্ধারিত বিমানগুলো তিনি বারবার পরিবর্তন করেছেন, করে তিনি নিজেকে লুকাবার চেষ্টা করছেন ইরানের হাত থেকে। তা সাংবাদিকদের বলছেন ট্রাম্প যে তোমরা খুব বিপদে আছো আমার মতো, কারণ তোমরা আমার সাথে যারা গেছো
আমাকে টার্গেট করলে তো বিমান তোমাদেরকে নিয়েই ভূপাতিত হবে। তোমরা লাইট টাইট নিবিয়ে আল্লাহ বিল্লাহ শুরু করো, ঠিক আছে? কারণ ইরান খুব ডেঞ্জারাস, ওরা যেটা বলে সেটা করে। কে বলতেছে? ডোনাল্ড ট্রাম্প। ওরা যেটা বলে সেটা করে। বেটা যে কি ভয় পাইছে আমার খুব মজা লাগতেছে ট্রাম্প চাচ্চুর এই করুণ চেহারা দেখে। তাই থাম্বনেলে তার একটা ছবি দিয়েছে দুর্দান্ত। আসেন আরো ইন্টারেস্টিং খবর দেয়। আল জাজিরার খবর বলছে যে ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা তথ্য পাওয়ার পর ট্রাম্প তার সেনাবাহিনীকে নির্দেশ করেছেন যে যদি আমার উপর কোনো হামলা হয় তাহলে একযোগে ইরানের উপর 1000 মিসাইল নিক্ষেপ করা হবে। অর্থাৎ তোমরা 1000 মিসাইল রেডি করে রাখো ইরানে আক্রমণের জন্য, একদম রেডি করে রাখো। দ্বিতীয় নির্দেশনা দেওয়া হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে যে যদি কোনো কারণে ট্রাম্পের উপর হামলা হয় বা কোনো ক্ষতিগ্রস্ত হয় বা তিনি উপরে চলে যান তাহলে পুরো ইরানকে মুছে ফেলতে হবে, মানে বোম্বিং করে মিসাইল মেরে পুরো ইরানের নিশানা মুছে ফেলতে হবে। এটা তিনি তার বাহিনীকে নির্দেশ দিয়ে দিয়েছেন। এটা আবার তিনি গণমাধ্যমে জানাচ্ছেন। ট্রাম্প যদি ওপারে চলে যায় তার সেনাবাহিনী প্রতিশোধ নেবে কি? নতুন সরকার গঠন নিয়ে তো ব্যস্ত। তারা ভাবে আল্লাহ বাঁচাইছে এক পাগল প্রেসিডেন্টের হাত থেকে। আসলে কি হচ্ছে? ট্রাম্পকে কি ইরান মারবে? এই প্রশ্নটি করা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে। এক সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনারা কি সত্যিকার ট্রাম্পকে মারবেন? আব্বাস আরাকচি উত্তর দিলেন খুব চমৎকার ভাবে। তিনি বললেন 168 শিশু হত্যা করেছে কারা? আমেরিকা। আজ পর্যন্ত আমেরিকা তদন্ত করছে, এটা কোনো উত্তর দিয়েছে? দেয়নি। কিন্তু ইসরায়েল আজ কয়েক যুগ ধরে বলছে আর 7 দিন পরে ইরান নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেলবে। এটা আজকে নয়, ইসরায়েল এই কথাটি আরো কয়েক যুগ ধরে প্রতিদিনই মোটামুটি বলছে। তো ধরেন 2 যুগ 3 যুগ বা 3 দশক, 30 বছর। তো ইসরায়েল 30 বছর ধরে বা 20 বছর ধরে তো বলছে, তাদের 7 দিন কি শেষ হয়নি? ইরান কি নিউক্লিয়ার বানিয়েছে? এটা কি সত্য ইসরায়েল যে অভিযোগগুলো করছে? কিন্তু এই অভিযোগে তারা ইরানের ভেতরে আক্রমণ করে অজস্র মানুষ মেরেছে। এর দায় কি ইসরায়েল আমেরিকা কখনো নিয়েছে? বা এই মিথ্যা প্রচারের জন্য পৃথিবী তাদেরকে জিজ্ঞেস করেছে? করেনি। তারা একটা মিথ্যা অভিযোগ দিয়ে একটা দেশকে এভাবে ধ্বংস করে। আব্বাস আরাকচিকে প্রশ্ন করা হলো তাহলে কি আপনারা ট্রাম্পকে মারছেন না? তখন তিনি বললেন আমি আপনাকে পাল্টা প্রশ্ন করি সাংবাদিক, ইরান আজ পর্যন্ত কোনো দেশের রাষ্ট্রীয় লিডার বা প্রেসিডেন্ট বা কোনো নেতাকে মেরেছে? একটা প্রমাণ আছে বা এরকম একটা ঘটনা আছে যে ইরান কোনো দেশের প্রেসিডেন্টকে মেরেছে? একটি ঘটনা বলছে নেই, তার মানে শূন্য। তাহলে আজকে আমি আপনাকে কি উত্তর দেব? ইরান কোন রাষ্ট্রের কোন প্রধানকে আজ পর্যন্ত মেরেছে কিনা? বলেনি মারবো না, বলছে মেরেছে কিনা? বলছে না। কিন্তু আমেরিকা ইসরায়েল মেরেছে কিনা? মেরেছে। গুপ্ত হত্যা বা গোয়েন্দা ভিত্তিক অ্যাটাকের মাধ্যমে অনেককে মেরেছে, অনেকে তুলে নিয়ে গেছে। নিকট ঘটনা, মাদুরোকে তুলে নিয়ে গেছে ভেনেজুয়েলার। তারপর ইরানের সবচেয়ে বড় নেতা তাকে মেরেছে, গাদ্দাফিকে মেরেছে, সাদ্দামকে মেরেছে। তো বিষয় হলো যে ইরানের বিরুদ্ধে যে অভিযোগগুলো দেয়া হচ্ছে তার কতটুকু ভিত্তি আছে বা কতটুকু সত্যতা আছে, এই পাল্টা প্রশ্ন আব্বাস আরাকচি করেছেন। আসল বিষয়টা এখন কি ঘটতে পারে? ট্রাম্পের ভাগ্যে কি অপেক্ষা করছে? ধরেন ইরান ট্রাম্পকে মারবে না, কিন্তু ট্রাম্প যে ঘোষণাটি দিয়েছেন যে তার উপর কোনো আক্রমণ হলে পুরো ইরানকে ফিনিশ করে দাও, এই ফিনিশটা চাচ্ছে কে? ইসরায়েল। কোনোভাবেই আমেরিকা যুদ্ধ আর করতে চাইছে না। আমেরিকা এখান থেকে ফেস সেভিং করে বেঁচে যেতে চাচ্ছে, কারণ আমেরিকা এই যুদ্ধে তার লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে। কিন্তু যুদ্ধটা চাইছে কে? ইরানের ধ্বংসটা চাইছে কে? ইসরায়েল। কারণ ইসরায়েল জানে ইরান টিকে থাকলে সে মধ্যপ্রাচ্যে হারিয়ে যাবে। এখানে হয় ইরান থাকবে নতুবা ইসরায়েল থাকবে, দুটো দেশ মধ্যপ্রাচ্যের মানচিত্র থাকবে না, আজকেও কার কাল থাকবে না। তাহলে
আমেরিকার জন্য থেমে যেতে হয়েছে, যুদ্ধ থেকে চলে যেতে হয়েছে কাকে? ইসরায়েলকে। ইসরায়েল এই সিজ ফায়ার বা এই শান্তি চুক্তি চায় না। ইসরায়েল বারবার ট্রাম্পকে প্রভাবিত করছে যুদ্ধের জন্য। এখন ইসরায়েল যখন দেখবে যে ট্রাম্প এই যুদ্ধটা আর করতে চায় না, আর ট্রাম্পের আশেপাশে যারা আছে সবই তো ইহুদি, ইসরায়েলের লবির লোক। ট্রাম্পের দেহরক্ষী, ক্যাবিনেটে তার রিপাবলিকান দলের অন্যতম কাছের লোক সবই তো ইহুদি। তো ট্রাম্পকে মারতে ইরানকে যতটা কঠিন পথ পাড়ি দিতে হবে, ইসরায়েলকে মোটেও করতে হবে না। ইসরায়েল চাইলেই যে কোনো সময় খেয়ে ফেলতে পারবে। প্রচুর মার্কিন প্রেসিডেন্ট ওপারে চলে গেছে, কেনেডি গেছে, লিঙ্কন গেছে, এরকম আরো অনেকে গেছে। প্রমাণ হয়েছে কারা মেরেছে। এখন ট্রাম্প যখন ইরানকে ধ্বংসের জন্য তার পরিকল্পনা চূড়ান্ত করে দেন, তখন শত্রু যারা ট্রাম্পকে মারতে চান তাদের জন্য ট্রাম্পকে হত্যা করা সহজ হয়ে গেছে। কিরকম? ইসরায়েল যদি টার্গেট করে, এখন ইসরায়েল তো জানে আমি মারলেও নাম পড়বে ইরানের, তো ইরানকে আমার শেষ করার সবচেয়ে সহজ পথ হলো ট্রাম্পকে মেরে দেয়। তো ট্রাম্পকে আমি ওপারে পাঠিয়ে দিলে আমেরিকা ইরানকে মেরে দিবে, তাহলে আমি কাজটা করি। কারণ আমার কাছে তো ট্রাম্পের কোনো ভ্যালু নেই, আমার কাছে ইরানকে ধ্বংস করার জন্য আমি আমেরিকাকে আমার বগলের নিচে রেখেছি বা আমেরিকার সঙ্গে আমি থাকি। আমার টার্গেট আমার শত্রুকে ধ্বংস করা। তো আমার শত্রুকে ধ্বংস করার জন্য যদি আমার বন্ধুর জীবন যায়, আমার তো জীবন যাবে না, যাবে আমার বন্ধুর জীবন। যাক না, কত বন্ধু আমার লাইফে আসবে। আমেরিকার একজন প্রেসিডেন্ট মরবে, আরেকজন প্রেসিডেন্ট, সে তো আমারই লোক হবে। আমেরিকার যত প্রেসিডেন্ট আসবে সবই তো আমারই লোক। সো ট্রাম্প বললে আমার কি? ট্রাম্পের জীবনের বিনিময়ে আমি ইরানকে শেষ করে দেই, নাম্বার ওয়ান। যদি চীন বা রাশিয়া চিন্তা করে, যদি আমেরিকার আরো অনেক শত্রু আছে, ছোট দেশ বড় দেশ, যারা প্রকাশ্যে যুদ্ধে পারে না, গুপ্ত হত্যা করবে ভাবছে, তারা এখন কি ট্রাম্পের দিকে এগিয়ে আসবে না? ট্রাম্প যে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তার মিসাইল 1000 মিসাইল রেডি করে রেখেছেন ইরানের বিরুদ্ধে, বা পুরা ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলবেন আক্রান্ত হলে। ইরান আক্রমণ করলো না, ধরেন যদি থার্ড কেউ আক্রমণ করে তাহলে কি হবে? দুই, কোনো ভুয়া অ্যাটাক করে, ধরেন ট্রাম্প নিজেই তার থার্ড পার্টিকে বললো যে আমি একটা সফরে যাব, তোমরা আমার আশেপাশে কয়েকটা ফায়ার করবা, লাগলে আমার 2টা গার্ড মেরে ফেলবা, কিন্তু আমার গায়ে মারবা না। এই অভিযোগ ইরানের ঘাড়ে দিয়ে আমি যুদ্ধ শুরু করে দেবো বড় আকার। এটা তো হতে পারে, পারে কিনা? অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্টের উপর এই পর্যন্ত 3 দফা অ্যাটাক হয়েছে, 3 দফায় তিনি বেঁচে গেছেন। 4 নম্বর তার উপর একটা অ্যাটাক করলো যে কেউ। এই 3বার যারা অ্যাটাক করেছেন তারাও তো ট্রাম্পকে আবারও অ্যাটাক করতে পারেন, তাই তো? 3বার তো ইরান করেনি, এই 3বার অ্যাটাক অন্যরা করেছে। ধরেন আমেরিকার ডিপ স্টেট ধরেন করেছে, কারণ তারা ট্রাম্পকে চাচ্ছিল না। ট্রাম্পের মতো পাগলকে তারা প্রেসিডেন্ট দেখতে চাচ্ছিলেন না। তো ধরেন এই ডিপ স্টেট, আমেরিকার ভেতরে ডিপ স্টেট ট্রাম্পকে মেরে দিল, কারণ ডিপ স্টেটের পছন্দ ট্রাম্প ছিলেন না, তিনি জনগণের ভোটে উঠে আসছেন। ডিপ স্টেট তাকে বারবার সরাবার চেষ্টা করছে, তাকে ডেমোক্রেট প্রার্থী থেকে সরাবার চেষ্টা করছে, কিন্তু ডিপ স্টেট পারেনি, এস্টাবলিশমেন্ট পারেনি। ট্রাম্প তার জনপ্রিয়তা থেকে উঠে এসছে, কিন্তু তার জনপ্রিয়তা এখন কমে গেছে, ধরেন 80% ধাস করে পড়ে গেছে। তো ডিপ স্টেটের জন্য এখন সহজ না সব কাজ। তো ট্রাম্পের এই ঘোষণার পর যদি ডিপ স্টেট নিজেই ট্রাম্পকে সরিয়ে দেয় একটা বুলেটের মাধ্যমে, তাহলে কি হবে? ইরানের সাথে ফুল ফ্রেম যুদ্ধ, বা ইসরায়েল সরিয়ে দেয় বা অন্য কেউ। এই বক্তব্যটি ট্রাম্পের জীবনকে আরো আতঙ্কে ফেলে দিয়েছে, আরো ভয়ঙ্কর কি বলবো ট্রাজেডিতে ফেলে দিয়েছে। কারণ শত্রু যখন সিলেক্ট করে ফেলবেন, ওই শত্রু হয়তো লাগাবে না, কিন্তু ভিন্ন শত্রুরা মেরে তার শত্রু লেভেল চেঞ্জ করে ফেলবে। মারবে ইসরায়েল, নাম পড়বে ইরানের। তার পরের স্টেজে কি হতে পারে? ট্রাম্প তার রীতিমতো এখন আতঙ্কে আছেন। ইরানের সাথে কালকে কাতারের মাধ্যমে মধ্যস্থতা করেছেন, আর আক্রমণ করবেন না, ইরানের সাথে আলোচনা করতে চান। কিন্তু এর মধ্যে তো ইসরায়েল থেমে নেই। ইসরায়েল এখন ভিন্ন ভিন্ন পরিকল্পনায় আছে, অনেক অ্যাটাক চলছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ফলস ফ্ল্যাগ অপারেশন চলছে ইরানকে ব্যস্ত রাখার জন্য। ইভেন ইরানের মধ্যেও রহস্যজনক বিমান অ্যাটাক চালিয়ে গেছে। আমেরিকা বলছে এটা আমরা করিনি, ইরান বলছে এটা ইসরায়েল করছে। তার মানে ইসরায়েল এই যুদ্ধটা আবার শুরু করার জন্য যত রকম খেলা আছে সব খেলবে। তো এই যুদ্ধ কি তাহলে সহজে থামবে না? আমার মনে হয় থামবে না। এই যুদ্ধটা শেষ পর্যন্ত ট্রাম্পের ভাগ্যে কোনো করুণ পরিণতি ডেকে আনতে পারে। এবং ট্রাম্প অবশেষে বুঝতে পারছেন, এখন তিনি তো পাগলাটার লোক, তিনি কি বুঝতে পারছেন তাকে ইরান না মেরে তার বন্ধুকেও মেরে দিতে পারে। তিনি
কারো ফাঁসি হয়েছে? কজন যারা বেঁচে আছেন কজন গ্রেফতার হয়েছে? কেউ কি জানেন না তাকে কেলা মেরেছে? ওই ডিপ স্টেটের কিছু করা যায় না। ডিপ স্টেট এমন একটি শক্তির বলয়, গভীর ক্ষমতার বলয়, তাকে কেউ টাচ করতে পারে না। এখন ট্রাম্পকে ইরানকে মারতে হবে না। ইরান যেই হুমকিটি দিয়েছে সেই হুমকিতেই অন্যরা মেরে দিবে। কিন্তু উত্তর হলো ইরানে যদি আমেরিকা বড় ফ্রেমে অ্যাটাক করতে চায়, এটা কি আমেরিকা এখন পারে না? পারে তো, কিন্তু করে না কেন? কারণ ইরানে আক্রমণ করে আমেরিকা খুব বেশি সুবিধা করতে পারবে না। এটা আমেরিকার জন্য খুব সহজ কাজ নয়। যদি হতো তাহলে এতদিন ইরানের হাতে পায়ে ধরে শান্তি চুক্তির জন্য বসে থাকতো না মিস্টার ট্রাম্প। বিদায় নিচ্ছে আজকের মতো। চেষ্টা করব রাতে আরো ব্রেকিং খবর আসলে 10টা-11টার মধ্যে আরেকটি লাইভ সেশনে আসতে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।